আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারিয়া শারমিন এবং আমি ফারজানা তানি। অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের কথা বললেই নারাজ হচ্ছে তারা। কয়েকজন উপদেষ্টা অনির্দিষ্টকালের জন্য ক্ষমতা ভোগের স্বপ্ন দেখছেন বলেও মন্তব্য সালাউদ্দিন আহমেদের। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কারোর দল গোছাতে নির্বাচন বিলম্বিত করা হলে তা মেনে নেবে না জনগণ। দুটি আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহতকরণ ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রতিবন্ধকতা দূর করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতারা বক্তব্য দেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? এখন কারণ যদি গোপন থাকে যে আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। আবার যে তরুণ প্রজন্ম আজ পর্যন্ত ভোটই দিতে পারে নাই, এবং দেশে একটা নির্বাচিত সরকার কায়েম হওয়ার মাধ্যমে দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, যে সমাজ আরও সংগঠিত এবং সক্ষম হওয়ার যে সুযোগ, সেটা থেকে বঞ্চিত রাখবেন। সিলেটে এক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আইনের শাসনের বিরুদ্ধে কাজ করছে। এই সংস্কারের ফল যদি আমরা পেতে চাই, তাহলে পরে একটি নির্বাচিত সংসদের কি বিকল্প আছে? আমরা সেই কথা বললে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নারাজ হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন দাবি করবে না, কি দাবি করবে? আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটা অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন। বর্তমান সভ্য বিশ্বে গণতান্ত্রিক ভাবে শাসন ব্যবস্থার জন্য নির্বাচনের কি কোনো বিকল্প আছে? সেই নির্বাচনের কথা বললে ওনারা খুব গুসা হয়। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা দূর করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমদ। সম্মেলনগুলো করছি আপনাদের নজরে। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। নির্বাচন মানুষের রাজনৈতিক অধিকার, তাই অন্তর্বর্তী সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়ার দাবি অযৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার পশ্চিম লন্ডনে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এ সময় খেলাধুলায় বহির্বিশ্বে যারা দেশকে রিপ্রেজেন্ট করবে তাদের দায়িত্ব রাষ্ট্র নেবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রোববার পশ্চিম লন্ডনে মিলেনিয়াম গ্লসেস্টার হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের সকল বিভাগে একটি করে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি গড়ে তোলার পাশাপাশি খেলোয়াড় তৈরিতে পাঠ্য বইয়ের সিলেবাসে পরিবর্তন আনার গুরুত্ব তুলে ধরেন তারেক রহমান। যেহেতু তারা দেশের জন্য সুনাম বয়ে নিয়ে আসবে, সেই জন্য দেশের এবং বিশেষ করে একটা সেই সমিতি সরকারটা থাকবে, সেই সরকারের দায়িত্ব হচ্ছে ওদের সব রকম দেখবে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপির বহু নেতাকর্মী জীবন দিয়েছে, গুম নির্যাতনের শিকার হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে, যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, গুম খুনের শিকার। ওকে আমরা আমাদের পেয়েছি, অনেককে আমরা পাইনি। কিন্তু কেন এই গুম হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপি হয়েছে, বিএনপির বাইরে অন্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? একটি সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশকে আন্তর্জাতিকভাবে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। খেলাধুলায় ছোট ভাই আরাফাত রহমান কোকোর অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, খেলাধুলার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। আমাদের দল বিএনপি আমাদের ভবিষ্যৎ চিন্তা। জাহিদ রহমান, আরটিভি। দেশের জনগণ থেকে রাজনৈতিক দল সবারই আগ্রহের বিষয় সংসদ নির্বাচন কবে হবে। ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের মতে নির্বাচন প্রয়োজন, তবে তার চেয়ে জরুরি সংবিধান ও নির্বাচন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার।
সংস্কার না হলে আবারও স্বৈরাচারের জন্ম হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বললেন, রাষ্ট্রের মৌলিক সংস্কারের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের সমর্থন রয়েছে, তাই সরকারের পূর্ব ঘোষণা ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যেই নির্বাচন হবে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ 16 বছরের স্বৈরশাসনের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। এরপরই উদ্যোগ নেওয়া হয় সংস্কারের। সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশ জমা দেওয়ার পর এখন চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের আলোচনা। বিএনপি সহ অনেক রাজনৈতিক দলই বলছে আগে নির্বাচন প্রয়োজন, নির্বাচিত সরকারই করবে সংস্কার। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হোক, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নাই। এটা যত দ্রুত আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বুঝবেন তত ভালো। নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদুল আলম বললেন, রাজনৈতিক দলের চাওয়ার প্রেক্ষিতেই ভোট হবে, ভোটের বল তাদের কোর্টে। কিন্তু মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন হলে গণ অভ্যুত্থান পুরোপুরি সফল হবে না। এই সরকারের অন্যতম দায়িত্ব হলো একটা নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তাদের বিদায় নেওয়া। তবে প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন না করি, যদি আইন কানুন বিধিবিধানে যদি সংস্কার না করি, তাহলে কিন্তু আবার স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে আসার পথ প্রশস্ত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার জানালেন, অন্তর্বর্তী সরকার জোর করে ক্ষমতায় থাকতে চায় না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে ক্ষমতা হস্তান্তর করা সরকারের প্রধান লক্ষ্য। যে সমস্ত মৌলিক সংস্কারের সুপারিশ বা প্রস্তাবনা এসেছে, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে কাছাকাছি বা একটা মতৈক্যের জায়গায় যদি আনা যায়, তাহলে যে কাঙ্ক্ষিত সংস্কার সেটা সম্পন্ন করা সম্ভব হবে। আলাপ আলোচনা করবার জন্য বিএনপির তরফ থেকে একটা টিম গঠন করা হয়েছে। এই টিম ঐকমত্য কমিশনের সঙ্গে 3 পূর্ণ দিবস আলোচনায় বসার অর্থ হলো যে এই সংস্কার ব্যাপারে, সংস্কার প্রস্তাবগুলোর ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশন যে কাজ করছে এটাকে তারা অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। আগামীতে রাজনৈতিক দলের ফ্যাসিস্ট হওয়ার রাস্তা বন্ধ হবে, এমন অভিমত দুই বিশিষ্ট জনের। যেই সকল বিধিবিধান এবং প্রতিষ্ঠান শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে, সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছলেই এই সংস্কারগুলো হইতে পারে। বহুলাংশে এখন বলটা রাজনৈতিক দলের কোর্টে। সংস্কারের যে মূল উদ্দেশ্য, বাংলাদেশ যেন আর কখনো ফ্যাসিবাদের কবলে নিপতিত না হয়, এই দেশে যেন আর কোনো স্বেচ্ছাচারী শাসকের আবির্ভাব না ঘটে, এই লক্ষ্যগুলোর ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে বর্তমান সরকার, এমন প্রত্যয় ব্যক্ত করলেন তারা। আতিকা রহমান, RTV, ঢাকা। এদিকে নিবন্ধনের স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। রাজশাহীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, নির্বাচন কমিশন দলটি নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটির নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই। প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়ার সময়েই নির্বাচন বাস্তবায়ন করতে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানান আব্দুর রহমানুল মাসুদ। নিষিদ্ধ করেছে, কাজে সরকারের ওই আদেশের, ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টির যে রেজিস্ট্রেশনটা, নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি। দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। জাতীয় পার্টি সহ 14 দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ চেয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক কর্মী। নোটিশে আওয়ামী লীগ সহ শরিক দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করারও অনুরোধ জানানো হয়। এনসিপির কর্মী হোসেন মোহাম্মদ আনোয়ারের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিবের কাছে এই নোটিশ পাঠান আইনজীবী সালাউদ্দিন রিগান। কার্যক্রম নিষিদ্ধ নোটিশে বলা হয়েছে যে আওয়ামী লীগের যেহেতু আজকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী কার্যক্রমের জন্য, গণহত্যার দায়, তাহলে সেক্ষেত্রে আওয়ামী লীগের সহযোগী হিসেবে বাকি দলগুলা তাদের দায়ভার অ্যাভয়েড করতে পারে না, এজন্য ওদেরকেও একই দায়ভার বহন করতে হবে। এজন্যই আমরা এই আইনি নোটিশ প্রেরণ করেছি।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আত্মসাৎ ও পাচার হওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত জব্দ করা অর্থ ও শেয়ার দিয়ে কল্যাণ তহবিল করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। তবে ব্যাংক থেকে আত্মসাৎ করা অর্থ সংশ্লিষ্ট ব্যাংকে ফেরত দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জালিয়াতি করে অর্থ আত্মসাৎ করায় নগদের বিরুদ্ধে মামলা চালাবে বাংলাদেশ ব্যাংক। আরও জানাচ্ছেন অরণ্য গফুর। ব্যাংকিং খাতের বড় ক্ষতি করা এস আলম একাই ৬টি ইসলামিক ব্যাংক থেকে আত্মসাৎ করেছে কয়েক লাখ কোটি টাকা। সমপরিমাণ অর্থ আত্মসাৎ করেছে সালমান এফ রহমান ও নজরুল ইসলাম মজুমদার সহ আরও অনেকে। এছাড়া শেখ হাসিনা ও তার সহযোগী মন্ত্রী এমপিদের পাচার ও আত্মসাতের পরিমাণও কয়েক লাখ কোটি টাকা, যা দিয়ে গেল ১৬ বছরে তারা দেশে বিদেশে গড়েছে অবৈধ সম্পদ। দায়িত্ব নেওয়ার পর থেকেই সেই অর্থ ফিরিয়ে আনতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। নিয়ম অনুযায়ী ৪ থেকে ৫ বছর লাগলেও অর্থ ফেরাতে বেশ খানিকটা অগ্রগতি হয়েছে বলে জানান গভর্নর। সাধারণত এটা ৪ থেকে ৫ বছর লাগে আইনি প্রক্রিয়া শেষ হতে। তবে এটার মধ্যে কিছু ইন্টারমিডিয়েট অন্তর্বর্তীকালীন কিছু ব্যবস্থা নেওয়া যায়, যেমন বিদেশে তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে ফ্রিজ করা যায়, এটাকে বলি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA। আমরা MLA প্রক্রিয়াতে আছি এখন, আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি। তো বিদেশিদের আমরা যদি সহায়তা পেয়ে যাই তাহলে তা কিন্তু আমরা তাদের অ্যাসেটটা ফ্রিজ করতে পারবো। এখন পর্যন্ত বিভিন্নভাবে আত্মসাৎ করা সম্পদ দেশে জব্দ হয়েছে প্রায় ২.৫ লাখ কোটি টাকা, আর বিদেশে পাওয়া গেছে ১৮ কোটি ডলারেরও বেশি। এ কথা জানিয়ে গভর্নর বলেন, মানব কল্যাণে লুটের অর্থ ব্যবহার করতে চাই সরকার। ২ প্রকারের সম্পদ আছে। ব্যাংকের যে অর্থ, যেগুলো ব্যাংকের থেকে নেওয়া হয়েছে লোন হিসাবে কিন্তু পরিশোধ করা হয়নি, সেই টাকাটা ব্যাংকের কাছে আমরা ফেরত দিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে যে তারা আবার অন্যভাবে অর্থ আত্মসাৎ করেছে, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। এদিকে মোবাইল ব্যাংকিং নগদ নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, অভিযুক্ত অপরাধীরা আবার দায়িত্ব পেলেও বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নেয় তারা বড় ক্ষতি করতে পারবে না। ৬৫০ কোটি টাকা মতো মানি ক্রিয়েট করেছে, যেটার এগেনস্টে প্রকৃত অর্থ ছিল না। তো আমরা মনে করি তাদের হাতে কোনো মতেই এই নগদের কার্যক্রম আবার ফেরত যাওয়াটা উচিত নয়। অর্থ উদ্ধারে তাড়াহুড়ো না করে কার্যকরভাবে ধাপে ধাপে এগোনোর কথা জানান গভর্নর। আমরা ম্যানেজেবল ওয়েতে এটা করার চেষ্টা করব। অরণ্য গফুর, অটিভি, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকারের মতোই ভুল তথ্যের উপর ভিত্তি করে অন্তর্বর্তী সরকার বাজেট তৈরি করতে যাচ্ছে, এ কথা বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে সরকারের সমন্বয়, স্বচ্ছতা ও সহযোগিতার অভাব রয়েছে বলে মত সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সকালে গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ অর্থনীতি 2025-26 শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত আগামী বাজেট ও অর্থনীতির নীতি সংস্কার নিয়ে বহুপাক্ষিক বৈঠকে উঠে আসে সামষ্টিক অর্থনীতির গতিশীলতা, বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়ানো সহ বেশ কয়েকটি খাতে বরাদ্দ বাড়াতে পরামর্শ দেন বক্তারা। কোন সেক্টরে চাকরি হারিয়েছে এটা আপনি বলতে পারবেন না, কারণ এলএফএস এর ডাটা ঠিক করা হয়নি এখনো। সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে কোনো সংস্কার কাজে আসবে না। দ্রুত গতির উত্তরণ হবে প্রবৃদ্ধিতে, এটা আমরা দেখি। যদি নীতিগুলো ঠিক রাখতে পারি, সংস্কার ঠিক রাখতে পারি, দেশের ভিতরে স্থিতিশীলতা থাকে, তাহলে হয়তো ধাপে ধাপে হয়তো প্রবৃদ্ধি 5-এ পৌঁছানো, 5.5-এ যাওয়া, মূল্যস্ফীতি একটু কম হওয়া, টাকার মান ধরে রাখা, এগুলির ক্ষেত্রে হয়তো এক ধরনের সম্ভাবনা আছে। আসন্ন বাজেটে কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাত সহ বেশ কিছু বিষয়ে গুরুত্ব আরোপ করেন অর্থনীতিবিদরা। আমাদের ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে শিডিউল 2, শিডিউল 4-এ তার সেকশন 45-67-এ যে সুবিধাগুলি এখনো বিরাজমান আছে, কালো টাকা সাদা করার, সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হবে, আমি চাই যে এগুলো বাতিল করা হবে। আইনি প্রক্রিয়ায় চিহ্নিত করা যে সম্পদকে কোথায় কিভাবে নিয়ে গেছেন এবং সেগুলো যেই দেশে আছে সেই দেশের সরকার এবং অন্যান্য আইনি প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা করে অন্তত ফ্রিজিং এর একটা ব্যবস্থা করা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশের অর্থনীতি কখনোই এগোবে না। এ সময় এনবিআর বিভক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। যেখানে স্থিতিশীলতা থাকবে না এবং জনগণ যে বিজনেস ডিসিশন হোক, ইন্ডিভিজুয়াল ডিসিশন হোক, বাইরের যারা আছে আমাদের পার্টনার যারা, তাদের ডিসিশন হোক,
সবগুলো কিন্তু ডিপেন্ড করছে তাদের একটা বাংলাদেশ কোথায় যাচ্ছে, নোবডি নোস। এইখানে কিন্তু আমরা কোনো স্যাটেলাইট দেখতে পাচ্ছি, এবং এই যে একটা ইনভেস্টমেন্ট ফোরাম, দ্যাট ওয়াজ অলসো পার্ট অফ ইট। কারণ আমরা মনে করি বাংলাদেশের ইনভেস্টমেন্ট কোনো সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব। অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে সরকারের মধ্যবর্তী কোনো পরিকল্পনা না থাকা সহ শ্বেতপত্র প্রণয়ন কমিটি সহ বিভিন্ন সংস্কারের কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন হচ্ছে না বলেও মত দেন বক্তারা। We are very good at creating policies or writing policies. শাকিলা করিম, RTV, ঢাকা। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে ছোট বড় মিছিল নিয়ে নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। পঞ্চম দিনের মতো চলে অবস্থান কর্মসূচি, সাথে ব্লকেট। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা। যদিও আসিফ মাহমুদ বলেন, বেশ কিছু আইনি জটিলতার কারণেই করানো যাচ্ছে না শপথ। কায়েস রাহাতের রিপোর্ট। নগরপিতা হিসেবে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় এলেও এখনও নিতে পারেননি শপথ। এই শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবিতেই পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে জমায়েত হয় ইশরাক হোসেনের সমর্থকেরা। অবস্থানের পাশাপাশি চলে ব্লকেট কর্মসূচি। সেবা কার্যক্রম বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হয় অনেক সেবা প্রত্যাশীর। দাবি না মানা অবধি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান আন্দোলনকারীরা। উনি অত্যন্ত ক্লিন একজন ইমেজের মানুষ, উনি দায়িত্ব পালন করলে দেশের কোনো ক্ষতি হবে না, এলাকাবাসী চায় ওনাকে। অতি দ্রুত যে ইশরাক হোসেনকে মেয়র দিয়ে তাকে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দেয়, এটাই আমাদের একমাত্র দাবি। উনি ঢাকার মেয়র, নগরপিতা, তাকে তার আসনে বসায় দেওয়ার জন্য আমি এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা জোরদার আন্দোলন করব, সারা ঢাকা শহরকে অচল করে দেব। এ ব্যাপারে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবে না সরকার। এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। উল্লেখ্য, 5 দিনের লাগাতার এই আন্দোলনে নগর ভবনের আশেপাশের রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। স্থবির হয়ে আছে নগর ভবনের সকল কার্যক্রম। কায়েস রাহাত, RTV, ঢাকা। রাজধানীর ভাটারা থানার শিক্ষার্থী এনামুল হক হত্যা চেষ্টা মামলায় ঢাকায় সিনেমার নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে পুলিশ প্রতিবেদন সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ধার্য করেন বিচারক। এদিকে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে মামলা থাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে ছেড়ে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। ঢাকায় চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে রোববার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। আটকের পরে ভাটারা থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয় ডিবি কার্যালয়ে। সোমবার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে নুসরাত ফারিয়াকে। তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে জেল হাজতে রাখার প্রার্থনা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরও তথ্য প্রমাণ সহ তাকে জামিন শুনানির বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী 22 তারিখ 5 নির্ধারণ করা হয় এবং আজকে তাকে CW মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। আমার মক্কেল উনি দেশেই ছিলেন না এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে। এদিকে সচিবালয়ে গ্রেপ্তার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নুসরাত ফারিয়া তদন্তে নির্দোষ প্রমাণিত হলে তাকে ছেড়ে দেওয়া হবে। কেউ যেন ভোগান্তির শিকার না হয় এই জন্য আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আমরা বলছি শুধু দুষ্কৃতিকারী যেন আইনের আওতায় আসে এবং শাস্তি ভোগ করে, কোনো একটা নিরীহ লোক যেন কোনো অবস্থায় শাস্তি ভোগ যেন না করে, এই ব্যবস্থা আমরা অবশ্যই নিব। ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। নুসরাত ফারিয়া 2015 সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এরপর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।
নারী সংস্কার কমিশনের সুপারিশ মালায় বিতর্কিত ও সাংঘর্ষিক ধারাগুলোর বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২৬ মে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ আদেশের এই দিন ধার্য করেন। গত ৪ মে সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলীর দায়ের করা রিটে কমিশনের বিতর্কিত ধারার সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। বিবাদী করা হয় সংশ্লিষ্ট ৩টি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রওশন আলী। কমিশনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। আরও বেশি এখানে রিকমেন্ডেশন আনা হোক, এতে আমাদের কোনো আপত্তি নাই। তবে এটাকে যেন বাস্তবসম্মত একটা রূপ দিয়ে একটা ভালো রিকমেন্ডেশন বা প্রতিবেদন জাতির সামনে আসে, যার মাধ্যমে সকল নারী এবং পুরুষ যারা রয়েছে আমরা সকলেই যেন এটার মাধ্যমে উপকৃত হই। আমরা আশা করছি আগামী ২৬ তারিখে আদেশ দেওয়া হবে এই রিট পিটিশনে। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্যের আমদানির ওপর ভারত নিষেধাজ্ঞা আরোপ করায় স্থবির হয়ে পড়েছে বিভিন্ন স্থলবন্দরের কার্যক্রম। এই নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দরে কিছু পণ্যের আমদানি সীমিত করায় ১৮ মে মাত্র ১০টি ট্রাকে হিমায়িত মাছ ও ভোজ্য তেল রপ্তানি হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় অর্ধেকেরও কম। রপ্তানি কমে যাওয়ায় প্রতিদিন প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার ক্ষতি হবে বলে জানিয়েছেন স্থলবন্দরের ব্যবসায়ীরা। হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য আমদানি হলেও ভারতে রপ্তানি হচ্ছে না কোনো পণ্য। বেনাপোল বন্দরে আটকে গেছে তৈরি পোশাকবাহী ৩৬টি ট্রাকের পণ্য। ভোমরা স্থলবন্দরে আমদানি স্বাভাবিক থাকলেও রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। আটকা পড়েছে কয়েকটি পণ্যবাহী ট্রাক। পঞ্চগড়ের বাংলাবান্ধা বন্দর দিয়ে ২টি পণ্য রপ্তানি করায় নিষেধাজ্ঞার তেমন প্রভাব পড়েনি এই বন্দরে। নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ৫৫৩ কোটি টাকার ঋণ অনুমোদন ও আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক তনজিম আলম সাংবাদিকদের এই কথা জানান। মোহাম্মদ সাইফুল আলম ওরফে এস আলম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এবং মেসার্স হুদা এন্টারপ্রাইজ নামক নাম সর্বস্ব প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে যোগ সাজশ করে জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র তৈরি করে এই দুর্নীতি করেন। এদিকে দুদকের আবেদনের প্রেক্ষিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া ও ৩ সন্তানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আসামি মোহাম্মদ সাইফুল আলম, চেয়ারম্যান এস আলম গ্রুপ ও প্রাক্তন চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কর্তৃক নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানে ঋণের নামে ৫৫৩ কোটি টাকা আত্মসাৎ, এই অভিযোগে এস আলম সহ ৩১ জনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন হয়েছে। ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩৫ জন। সকালে ঠাকুরগাঁও দিনাজপুর সড়কের ২৮ মাইলে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেয়ার পথে ১ জন মারা যান। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। নিহত ৪ জন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসের কর্মকর্তা ছিলেন। এতে গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হবিগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। দুপুরে সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর মারা যায় আরও ১ জন। অপরদিকে মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশার যাত্রী ও এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। শেষ হলো বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম ধাপের আলোচনা। শেষ দল হিসেবে আজ অংশ নেয় সিপিবি। জাতীয় সংসদের এলটি হলে সিপিবির ৭ সদস্যের প্রতিনিধির নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। ২০ মার্চ থেকে শুরু হওয়া এই আলোচনায় ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শিগগিরই শুরু হওয়া দ্বিতীয় ধাপের বিষয় ভিত্তিক আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশাবাদ জানান তিনি। আর গেল ১৫ বছরে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে উল্লেখ করে নির্বাচন কমিশনের আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে বলে মন্তব্য করেন সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনার প্রস্তুতি এখন চলছে। আমরা আশা করছি যে সমস্ত বিষয়ে
ভিন্ন মত আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময়ে বিষয়ভিত্তিকভাবে আলোচনা করতে পারব। সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য ইমিডিয়েট সংস্কারের যে কাজ করা দরকার, যেটা আপনারা ওই বইতে হয়তো বলেছেন এখানে নাই, সেই রকম কতগুলো প্রশ্ন সামনে নিয়ে যদি আসা যায় তাহলে আমার মনে হয় দেখবেন অনেক কনফিউশন দূর হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগপন্থী 61 আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী MK রহমান ও মোতাহার হোসেন রাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া। এবার রাস্তার পাশে কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এই পশুগুলো রাস্তাতেও নামানো যাবে না, সরাসরি হাটে নামাবে, যেন রাস্তায় কোনো ইজারাদার প্রতিবন্ধকতা করতে না পারে। সকালে সচিবালয়ে পবিত্র ঈদ উল আজহার উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সভা শেষে তিনি একথা বলেন। ঈদের আগে ও পরে ব্ল্যাক হিট চলাচলে নিষেধাজ্ঞার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া সব গার্মেন্টসের বোনাস মে মাসের ভেতর দিতে হবে এবং বেতন 1 থেকে 3 তারিখের মধ্যে পরিশোধের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নামাবে, এটা রাস্তায় নামাইতে পারবে না, হাটের ভিতরে নিয়ে নামাইতে হবে। এবং ট্রাক বা নৌকায় যেই গুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে যায়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। এবং প্রতিটা হাটেই আনসার রাখতে হবে। চীনের উত্তরাঞ্চলের শহর তিয়ানজিনে উৎপাদিত পণ্য নিয়ে শেষ হলো 2 দিনের টেক্সটাইল ফেব্রিক মেলা। তিয়ানজিন লিমিটেডের আয়োজনে এই মেলায় দেশি বিদেশি উদ্যোক্তা, প্রস্তুতকারক ও ক্রেতারা অংশ নেয়। মেলায় প্রদর্শিত হয়েছে পরিবেশ বান্ধব ফেব্রিক্স, প্রযুক্তি নির্ভর কাপড় ও নান্দনিক ডিজাইনের বস্ত্র। আয়োজকদের মতে এই মেলার মূল লক্ষ্য ছিল টেক্সটাইল শিল্পে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং উদ্ভাবনী পণ্যের প্রচার। মেলায় অংশ নেয় 15-এরও বেশি দেশের প্রতিনিধিরা। তিয়ানজিনের এমন উদ্যোগ টেক্সটাইল শিল্পের বৈশ্বিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা। মেলায় প্রতিনিধিত্ব করেন তিয়ানজিন কোম্পানির প্রধান নির্বাহী গো চিয়াং এবং লি কুইন আর কো অর্গানাইজার সাজ্জাদ রেশম লিমিটেড। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইরানের 1% ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতাও মেনে নেবে না যুক্তরাষ্ট্র। রোববার এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সময় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর 100% নিষেধাজ্ঞা থাকতে হবে। এদিকে উইটকফের এমন মন্তব্যের তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। উইটকফের বক্তব্যের সমালোচনা করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থামানো সম্ভব নয়। ওয়াশিংটনের এমন অবাস্তব প্রত্যাশা চুক্তির আলোচনা থামিয়ে দিতে পারে বলেও সতর্ক করেন তিনি। সপ্তম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বাংলাদেশের পতাকা ওড়ালেন একরামুল হাসান শাকিল। কক্সবাজার থেকে পায়ে হেঁটে এভারেস্টে পৌঁছানো প্রথম বাংলাদেশি তিনি। তার ফেসবুক পেজে সোমবার দুপুরে এক পোস্টে অভিযান সমন্বয়কেরা এই তথ্য নিশ্চিত করেছে। পোস্টে জানানো হয়, শাকিল সুস্থভাবে ক্যাম্প 4-এ নেমে এসেছে। নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না। গেল 25 ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে হাঁটা শুরু করে মাত্র 84 দিনে পৌঁছেন হিমালয়ের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টে। এতে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে সর্বকনিষ্ঠ হিসেবে সবচেয়ে কম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে এভারেস্ট জয়ের বিশ্ব রেকর্ড করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপের আগেই ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা চালালো রাশিয়া, এমনটাই জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর ইউক্রেনে এই প্রথম এত বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চালানো এই হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়। এতে এক নারী নিহত সহ আহত হয়েছেন আরও অন্তত 3 জন। জানা যায়, এ সময় 273টি ড্রোন ছুড়েছে রাশিয়া। এর মধ্যে 88টি ভূপাতিত করা সম্ভব হয়েছে এবং 128টি নির্ধারিত লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে পড়েছে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টি-20তে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শারজায় ম্যাচটি শুরু হবে রাত 9টায়। এদিকে পাকিস্তান সিরিজের পরবর্তী সূচি চূড়ান্ত না হওয়ায় দলটির বিপক্ষে আরও একটি টি-20 খেলবে বাংলাদেশ। রাফি আমিনের রিপোর্টে জানাচ্ছেন নাজমুস সাকিব। পাকিস্তান সিরিজের আগে নিজেদের ঝালিয়ে নিতে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। ভারত পাকিস্তান সংঘাত অন্তত এই সিরিজে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। তাতে নির্দিষ্ট সময়ই হয় প্রথম টি-20, যেখানে ব্যাটে বলে দাপট দেখিয়ে 27 রানে জয় পায় বাংলাদেশ। পারভেজ ইমন করেন দারুণ সেঞ্চুরি। তাতে দলটির বিপক্ষে 4 বারের দেখায় অপরাজিত থাকলো টাইগাররা। সূচি অনুযায়ী আজ মাঠে গড়াবে দ্বিতীয় টি-20, যেখানে বাংলাদেশের স্পষ্ট লক্ষ্য সিরিজ জয়। তবে বিসিবির ভাবনায় ভিন্ন কিছু। মূলত ম্যাচটি খেলে 21 মে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল লিটন ইমনদের। তবে পাক ভারত সংঘাত আর পিএসএল এর মারপ্যাচে 25 তারিখের মধ্যে সিরিজ শুরু হওয়া সম্ভব নয়। ফলে 1 সপ্তাহের বেশি সময় হাতে নিয়ে পাকিস্তান যাওয়াটা বিসিবির জন্য বাড়তি খরচ। তাই আমিরাতের বিপক্ষে 21 মে আরও একটি টি-20 খেলবে বাংলাদেশ। তাতে সফরকারী দল হিসেবে দুবাইতে বাড়তি খরচ থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি ক্রিকেটাররাও প্রস্তুত করতে পারবে নিজেদের। আর সবকিছু ঠিক থাকলে 27 মে শুরু হতে পারে পাকিস্তান সিরিজ। নাজমুস সাকিব, RTV। বিসিবির গঠনতন্ত্র অবশ্যই সংশোধন করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা জানান তিনি। এছাড়া বাংলাদেশ জাতীয় দলের আসন্ন পাকিস্তান সফর নিয়ে জানতে চাইলে আসিফ মাহমুদ বলেন, পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দল, তবে সীমান্তবর্তী অঞ্চলে না খেলতে ক্রিকেট দলকে পরামর্শ দিয়েছে। তরুণদের ক্ষমতায়ন ও যুবকদের সম্পৃক্ততাকে অর্থবহ করার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতিসংঘের জনসংখ্যা তহবিলের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন আসিফ মাহমুদ। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। এবং যেহেতু আমাদের হাতে সময়ও আছে, আপনারা জানেন, সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা বিসিবির সাথে আরো ফার্দার ডিসকাশনের মাধ্যমে। রিফরমেশন কখনো সহজ প্রক্রিয়া না। সহজ প্রক্রিয়া হলে আমরা ওই 53 বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না, আমরা প্রতি বছরই করতে পারতাম। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সে হয়ে খেলতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বিসিবির পক্ষ থেকে তার অনাপত্তিপত্র পাওয়ার খবরটি জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের ব্যবস্থাপক শাহরিয়ার নাফিস। এতে এপ্রিলে আইসিসি ম্যাচ সেরা খেলোয়াড়দের পুরস্কার জেতা মিরাজ প্রথমবারের মতো দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পেলেন। এদিকে লাহোর কালান্দার্সে খেলছেন দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এর আগে এই মাসের প্রথম দিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার মধ্যে পিএসএল স্থগিত হয়ে যাওয়ার আগে লাহোরে খেলেছিলেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এছাড়া পেশোয়ার জালমিতে ছিলেন নাহিদ রানা। জাপানি ফুটবল ব্র্যান্ড মল্টেনের সাথে পার্টনারশিপ চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দুপুরে মতিঝিলে ফেডারেশনের সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম। 3 বছরের এই চুক্তির আওতায় ফেডারেশনকে প্রতি বছর মোট 4000 বল দেবে মল্টেন, যার মধ্যে 2000টি বল বাজার মূল্যের চেয়ে অধিক কমে এবং বাকি 2000টি বল ফ্রিতে দেবে তারা। ফলে এএফসি থেকে দেয়া বল কেনা বাবদ বছরে 50 লাখ টাকা বাঁচবে বলে জানায় বাফুফে। সে টাকা অন্যান্য প্রয়োজনীয় কিট কেনাতে ব্যয় করা হবে বলে জানান ফাহাদ করিম। মল্টেন কর্পোরেশনের এশিয়া গ্রুপ লিডার তাকাশি ওজাকি এ সময় উপস্থিত ছিলেন। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ রাত 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।